আসসালামু আলাইকুম। শান্তবাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমি সহকারী অধ্যাপক জীববিজ্ঞান। আজকে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের 7 অধ্যায়ের 9ম ক্লাস। আমরা ইতিমধ্যে 8টা ক্লাস নিয়ে শেষ করছি। আজকে 9ম ক্লাস। 9ম ক্লাসে তোমাদের আজকে আলোচনার বিষয় হলো পুষ্পমণ্ডলী বা পুষ্পবিন্যাস। আজকে আলোচনার বিষয় হলো পুষ্পমণ্ডলী বা পুষ্পবিন্যাস। পুষ্পবিন্যাস পুষ্পবিন্যাস আজকে আলোচনার বিষয় হলো পুষ্পবিন্যাস। এর মধ্যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন বোর্ড পরীক্ষার জন্য। এগুলো হচ্ছে অ্যাডমিশনও আসে, বোর্ড পরীক্ষাও আসে, অ্যাডমিশনে বেশি আসতে দেখা যায়। তো পুষ্প বিন্যাস রেসিমোস ধরনের হতে পারে, মানে অনিয়মিত পুষ্প বিন্যাস যেটাকে বলে, অনিয়মিত পুষ্প বিন্যাস বা রেসিমোস। তো এর অধীনে আছে কি অনিয়মিত পুষ্প বিন্যাসের মধ্যে আছে রেসিম। তো রেসিমটা কেমন হয় দেখো। অনিয়মিত মানে তার মানে কি, যে নিয়ত করেনি কোনো মঞ্জুরি দণ্ড, অর্থাৎ যে দণ্ডের সাথে ফুল সমূহ থাকে আর কি, বলতে পারো যৌগিক ফুলের মতো আর কি, যে মঞ্জুরি দণ্ডের সাথে ফুলগুলা থাকে যৌগিক ফুলে, সেই মঞ্জুরি দণ্ডে যদি ফুলগুলা অনবরত হতেই থাকে তাহলে সেটাই হলো অনিয়ত পুষ্প বিন্যাস। মানে নিয়োগ করেনি যে কয়টা হবে, নিচের দিক থেকে সামনের দিকে অগ্রসর হতে থাকে, এটাই হলো অনিয়ত পুষ্পবিন্যাস। তো এই অনিয়ত পুষ্পবিন্যাসের মধ্যে আছে রেসিম। রেসিম কেমন হবে? রেসিমটা হচ্ছে যাদের যেমন ধরনের হবে রেসিমে যেটা হবে, ফুলগুলা ধরো এটা একটা মঞ্জুরি দণ্ড, ফুলগুলো যখন হবে তখন ফুলগুলা নিচের দিক থেকে সামনের দিকে হতে থাকবে এবং ফুলগুলার কি হবে, বৃন্ত থাকবে। ফুলগুলার কি হবে, বৃন্ত থাকবে, ফুলগুলা বৃন্তযুক্ত হবে। আর ক্রমে ফুলগুলো আস্তে আস্তে ছোট ছোট হতে থাকবে। এটাই হলো রেসিমের ক্ষেত্রে এরকম হয়। যেমন সরিষাগুলো এরকম হয় যে বৃন্ত থাকবে, নিচের দিক থেকে সামনের দিকে অগ্রসর হতে থাকবে ফুলগুলা, নিচের ফুলগুলা বড় আর আগার ফুলগুলা কি হবে, ছোট হবে। এটাই হলো রেসিম। তো দেখো রেসিম মনে রাখলে তোমরা কিন্তু আরো কয়েকটা বিষয় মনে রাখতে পারো। রেসিমে রতে হলো রেসিম হয়, রতে রেসিম, তাহলে ফতে সরিষা হয়, সরিষা হয়, আর মতে হয় মূলা। তাহলে দেখো নাম দিয়েই আমরা কিন্তু এই উদাহরণ মনে রাখতে পারি, নাম দিয়ে আমরা উদাহরণ মনে রাখতে পারি। রেসিমে রতে রেসিম হয়, মধ্যম শতে হয় হচ্ছে সরিষা, দন্তের সাথে হয় সরিষা, আর মতে হয় মূলা। তাহলে আমরা কিন্তু রেসিম দিয়ে এর উদাহরণটা মনে রাখতে পারবো। এটা হলো রেসিম। এখন যদি আমরা দেখি যে আরেকটা হলো স্পাইক। স্পাইকটা কেমন, যে বৃন্ত থাকবে না। স্পাইকের ক্ষেত্রে কি হবে, বৃন্তবিহীন। স্পাইকের ক্ষেত্রে বৃন্ত থাকবে না। স্পাইক অনিয়মিত পুষ্প বিন্যাস, তবে এর বৃন্ত থাকবে না। মানে যেমন রজনীগন্ধা তোমরা দেখছো, রজনীগন্ধার যে মঞ্জুরি দণ্ড আছে তার সাথে যে ফুলগুলা হয়, আসলে সেই ফুলগুলা দেখলে মনে হয় যে ফোটার মতো, কিন্তু আসলে এটা ফোটা না, এটা দলেরই একটা অংশ, এটা দলের একটা অংশ। এখানেও কিন্তু আস্তে আস্তে ফুলগুলা ছোট হতে থাকে, কিন্তু এই অংশটা মনে হচ্ছে যে বৃন্ত, কিন্তু আসলে বৃন্ত না, এটা দলমণ্ডলের অংশ, তাহলে এটা বৃন্তবিহীন। তাহলে স্পাইক হলো বৃন্তবিহীন হবে। স্পাইক কেমন হবে, বৃন্তবিহীন যে হবে সেটা হলো স্পাইক। তাহলে এখন হচ্ছে যে এরপরে আমরা চলে আসি যে স্পাইক হলো। এবার আরেকটা আছে, সেটা হলো স্পাইকলেট। মনে রাখবে স্পাইকলেট কি, তোমরা নাম শুনেছো যে লিফলেট নাম শুনেছো, মানে কি পোস্টারের ছোট অবস্থা, এটা হলো লিফলেট। সেরকম স্পাইকলেট মানে হলো ছোট সাইজের যে স্পাইক, এটা হলো স্পাইকলেট। তো স্পাইকলেটে ধানের ক্ষেত্রে একটা উদাহরণ তোমরা মনে রাখতে পারো। স্পাইকলেটের ক্ষেত্রে ধানের, তোমরা যদি আবুল হাসান স্যারের বইয়ের 253 পৃষ্ঠায় যাও, 254 পৃষ্ঠায় যাও, তাহলে সেখানে
তোমরা দেখতে পাবে যে ধানের ফুলগুলা কেমন হয়েছে। ধানের ফুলগুলা প্রথমে ধানের ফুলের মঞ্জুরি দণ্ডের সাথে একটা, আগে একটু আমি এঁকে নিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তারপরে মঞ্জুরি দণ্ড সামনের দিক অগ্রসর হচ্ছে। এটা হলো স্পাইকলেট ফুলের উদাহরণ। স্পাইকলেট ফুলের চিত্র, স্পাইকলেট, এটা হলো স্পাইকলেট ফুলের ক্ষেত্রে স্পাইকলেট ফুলের একটা ডায়াগ্রাম, মানে একটা নমুনা দেখানো হয়েছে। এরপরে এখানে এই জায়গা থেকে তোমার এখান থেকে শুরু হয়েছে ফুল হওয়া, সামনের দিকে অগ্রসর হয়ে এই জায়গায় আরেকটা এরকম অংশ, পরে আমি চিহ্নিত করছি কোনটা আসলে কি। তারপরে আরেকটা দেখানো হয়েছে এখানে এরকম একটা অংশ, এরপর যথারীতি সামনের দিকে অগ্রসর হয়ে এখানে একটু বিষয় দেখানো হয়েছে। একটু ইয়া হয়, তারপরে এখানে তোমরা জানো স্ত্রী কিশোর হয়, স্ত্রী কিশোরের আবার একটু, তো এইটা খেয়াল করো। প্রথম যেটা আমরা বললাম এটা হলো স্পাইকলেট ফুলের কি হয়, ছোট আকৃতির স্পাইক। এটাকে বলা হয়, এই জিনিসটার নাম হলো গ্রুপ এক। গ্রুপ এক, গ্রুপ এক, এটাকে গ্রুপ এক বলা হলো কেন? গ্রুপটা কি? গ্রুপ আর মঞ্জুরি পত্র প্রায় সেম, সামান্য পার্থক্য। মঞ্জুরি পত্র কিন্তু একভাবে দেখিয়েছে, কিন্তু এটা এই গ্রুপটা শূন্য গ্রুপ। এটা কি শূন্য গ্রুপ? কেন এরকম নাম হলো শূন্য গ্রুপ? শূন্য গ্রুপ কেন শূন্য গ্রুপ নাম হলো? কারণ হলো মঞ্জুরি পত্র বা গ্রুপটা কি আসলে কোনো ফুলে, কোনো ফুল যেখানে হবে তার আগে যদি ফুলের ঠিক নিচে যেখানে ফুল হবে তার নিচে যদি ছোট ছোট পাতা সদৃশ কোনো অংশ থাকে তাহলে সেটাকে মঞ্জুরি পত্র বলা হয়। তার মানে হলো মঞ্জুরি মানে ফুল, আর পত্র মানে পাতা, মানে ফুলের নিচে যে ছোট ছোট পাতা, এটাই হলো মঞ্জুরি পত্র। তো সেইটা যদি শুষ্ক ধরনের হয় তাহলে সেটাকে আমরা গ্রুম বলি। শুষ্ক মানে রসালো না, শুষ্ক, সেটাকে গ্রুম বলা হয়। সাধারণত যেখানে গ্রুম হয় সেখানে ফুল হওয়ার কথা, কিন্তু এখানে ফুল হয়নি, তাই এর নাম শূন্য গ্রুপ। তাহলে এইটা অবশ্যই হবে, এটা অবশ্যই হবে গ্রুপ 2, যেহেতু এখানেও কিন্তু আবার ফুল হয়নি, তাহলে এটাকেও বলবো শূন্য গ্রুপ, এটাকেও বলবো শূন্য গ্রুপ। যেহেতু এখানেও ফুল হয়নি তাই এটা হলো শূন্য গ্রুপ। এখানে কিন্তু ফুল হয়েছে, তাহলে এর নাম হলো পুষ্প গ্রুপ হবে। এর নাম হলো পুষ্প, এর নাম হলো পুষ্প গ্রুপ, যেহেতু এখানে ফুল হয়েছে এর নাম হলো পুষ্প গ্রুপ। এখন দেখো বইয়ের মধ্যে দেখবে লেখা আছে মঞ্জুরি পত্র বা লেমা, এরিয়া ভিন্ন না, পুষ্প গ্রুপ দ্বারা এখান থেকে ফুল হওয়া শুরু হবে। এখন এখানে এর উপরে আরেকটা থাকে যেটা দেখতে একটু ভিন্ন ধরনের, একটু রসালো ধরনের, এটাকে বলা হচ্ছে উপমঞ্জুরি পত্র। এই জিনিসটার নাম কি? উপমঞ্জুরি পত্র বা প্যালিয়া বলা হচ্ছে, প্যালিয়া বা উপমঞ্জুরি পত্র, প্যালিয়া বা উপমঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র, প্যালিয়া বা উপমঞ্জুরি পত্র, প্যালিয়া বা উপমঞ্জুরি পত্র। তাহলে প্যালিয়া বা উপমঞ্জুরি পত্র। এরপরে দেখো আরেকটা আছে, লাল করে দিয়েছি আমি, এটার নাম হলো লোডিকিউল। লোডিকিউল, এই লোডিকিউলের আরো কিছু নাম আছে, লোডিকিউল বা পুষ্পকুট বলা হয়, পুষ্পকুট, লোডিকিউল বা পুষ্পকুট, লোডিকিউল বা পুষ্পকুট। তো এই জিনিসটা কি? লোডিকিউল বা পুষ্পকুট কি? লোডিকিউলের বাংলা অর্থ বা পুষ্পকুটের বাংলা অর্থ ফুল রাখা, যার সাথে ফুল থাকে, এটাই হলো আসলে পুষ্পকুট বা লোডিকিউল। ইংরেজিতে বলা হয় পেরিয়েন। এরকম নাম কেন হলো? কারণ হলো যে সমস্ত ফুলের বিতি আর পাপড়ির যে কোনো একটা অংশ থাকবে, এটাকে বলা যাচ্ছে না বিতি বা পাপড়ি, কোনো কিছুই বলা যায় না, এরকম যখন অবস্থা তখন এর একটা আলাদা নামকরণ করা হয়, সেটাই হলো পেরিয়েন বা পুষ্পকুট। যেমন ছেলে না মেয়ে বোঝা যায় না, আর তখন তাদেরকে আমরা বলি যে হিজড়া, ঠিক এরকম।
যে বিকিনা বাবরি এর যে কোনো একটা অংশ আছে বুঝতে পারা যাচ্ছে না, তার নাম হলো গ্রেডিয়েন্ট বা পুষ্প। তারপরে তো বুঝতে পারছো কোন কিশোর স্থির কিশোর। তাহলে এবার তুমি যদি এই ছবির সাহায্যে স্পাইকলেট টুলটা পড়ো তাহলে কিন্তু আশা করি তোমরা বুঝতে পারবে ভালো। তাহলে এটাই হলো স্পাইকলেট টুলের ক্ষেত্রে। এরপরে একটু খেয়াল করো, এরপরে আবার আমরা আগের জায়গায় ফিরে আসি। এরপরে দেখো আরেকটা ফুলের উদাহরণ অনিয়ন্তর ক্ষেত্রে ক্যাপিচুলাম বা শিব মঞ্জুরি। শিব মঞ্জুরি কেন? শিব মানে মাথা, মাথার উপরে অনেক ফুল হয়ে আছে এরকম কিছু। এটাই হলো যে ক্যাপিচুলাম, এটাকে আমরা বলছি ক্যাপিচুলাম, ক্যাপিচুলাম বা শিব মঞ্জুরি। যে তাহলে কিন্তু এই উপরের দিকে যে ফুলগুলো আছে সেটা নিচের দিকে নেমে একটা উত্তল অবস্থা তৈরি হবে। মানে উপরে যে ধারা যে একবার আঘাতে যে ছোট ছোট ফুলগুলো আছে মন্দির দণ্ড যদি আমি চাপ দিই তাহলে মন্দির দণ্ডটা প্রসারিত হয়ে যাবে, বড় হয়ে যাবে যদিও সম্ভব। তো শিব মঞ্জুরি কিন্তু এরকম যে যদি আগার ফুলটা আমি চাপ দিই তাহলে আগার ফুল যেটা সেটা হলো মিডিল পয়েন্টে আসবে আর নিচের দিকের ফুলগুলো পার্শ্বের দিকে চলে যাবে। তো কিছুটা শিব মঞ্জুরি এরকম বা ক্যাপিচুলাম এরকম। ক্যাপ মানে তো আসলে আমরা জানি যে টুপি, তো মাথায় থাকে এই জন্য এর নাম ক্যাপিচুলাম হয়েছে। তাহলে হচ্ছে শিব মঞ্জুরিতেও এরকম গাঁদা ফুল বা আমরা জানি সূর্যমুখী ফুল এরকম একটা ঘটনা ঘটে। সেখানে দেখবা ছোট ফুলগুলো কেন্দ্রে বড় ফুলগুলো বাইরে থাকে। তাহলে এটার উদাহরণ আমাদের করতে হবে। তাহলে এই পর্যন্ত তোমরা হচ্ছে যে করবা। আজকে আমরা হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জুরি পর্যন্ত আলোচনা করলাম। আগামী দিন আমরা যে এরপরে সহজ কিছু আছে শেষ করে দিই। নিয়ত পুষ্পমঞ্জুরি মানে কি? নিয়ত করে ফেলেছে আর কোনো ফুল হবে না, যেমন জবা ফুল, যত একক ফুল আছে এটা সব নিয়ত, মানে নিয়ত করছে আর কোনো ফুল হবে না, মঞ্জুরি যাতে একটাই ফুল থাকে এই নিয়ত। এরপরে ড্রাফট বা মঞ্জুরি পত্র তো আগে আলোচনা করলাম। পুষ্পাক্ষ যার উপর ফুল হয় এগুলো তোমরা নিজেরা বুঝবা, তবে এখানে কিন্তু কোনো কোশ্চিন হয় না। আগামী দিন আমরা অ্যাস্টিবিউশন নিয়ে আলোচনা করব। অ্যাস্টিবিউশনটাও গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা আগামী দিন আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।